দেশের সব বধ্যভূমি খুঁজে বের করা গেলে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা ছাড়িয়ে যাবে ৩০ লাখ। বিশ্বের কাছে পাকিস্তানিদের নৃশংসতার ভয়াবহ চিত্র আরও স্পষ্ট হবে মত গবেষকদের। সংযোগ দেওয়ার ১ বছর পর গ্যাস পাইপলাইন তদারকির কোনো ব্যবস্থা নেই। তিতাস বলছে বিপুল সংখ্যক গ্রাহককে এই সেবা দেওয়া সম্ভব নয়। সচেতনতার তাগিদ বিশেষজ্ঞদের। রাজশাহীর বাঘায় প্রতিবন্ধী কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, টাকার লোভ দেখিয়ে আপোষের চেষ্টা। ধর্ষণের আলামত পাওয়া গেছে জানালো পুলিশ। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে চট্টগ্রামে স্থাপন হতে যাচ্ছে নতুন ১০টি থানা। স্বতন্ত্র থানা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। It's all over now. It's a famous win for them. After their disappointing performance against India, they can be proud of what they've done here today. এবং বাংলার বাঘের থাবায় কুপকাত লঙ্কান সিংহরা। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে জয়ে বাংলাদেশ সেমিফাইনালে খেলার স্বপ্ন উজ্জ্বল হলো। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ৭১ মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা ৩০ লাখেরও বেশি হতে পারে বলে ধারণা মুক্তিযুদ্ধ গবেষকদের। স্বাধীনতার ৪ দশক পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ইঙ্গিত দিচ্ছে ৩০ লাখ নয়, বরং তারও বেশি বাঙালিকে হত্যা করা হয়েছে সে সময়। আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। পাকিস্তানিরা যে অন্তত ৩০ লাখ বাঙালিকে হত্যা করতে চেয়েছিল তার প্রমাণ মিলেছে সে সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনুসন্ধান শেষে মার্কিন সাংবাদিক ও গবেষক রবার্ট পেইনের লেখা মেসাকার বইটিতে। সেখানে তিনি উল্লেখ করেন, ৩০ লাখ বাঙালিকে হত্যা করো, তখন তারা আমাদের হাত চেটে খাবে। সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে এভাবেই গণহত্যার নির্দেশ দেন ইয়াহিয়া, যার নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। এর প্রতিফলন দেখা যায় পাকিস্তানিদের নির্মম গণহত্যায় পুরো দেশে ছড়িয়ে থাকা বধ্যভূমিতে, যার ৯০% এখন নিশ্চিহ্ন। স্বাধীনতার ৪ দশক পর প্রশ্ন জেগেছে, এতদিন কেন ৩০ লাখ শহীদের কথা বলা হয়েছে? মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল বাংলাদেশে। তাদের মতে সবগুলো বধ্যভূমি খুঁজে বের করা গেলে ১৯৭১ সালের গণহত্যায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যাবে ৩০ লাখ। প্রায় ৩৫০০ বধ্যভূমি শনাক্ত করা হয়েছিল, যেখানে ৫০ থেকে ৫-১০ হাজার মানুষকে পর্যন্ত হত্যা করা হয়েছে। মতিউর রহমান নিজামীর এলাকায় কুয়া ছিল, সেই কুয়ার মধ্যে অন্তত ৩৫০ থেকে ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। চুকনগরের বধ্যভূমিতে কয়েক ঘন্টার নোটিশে সেখানে ১০,০০০-এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে। মহেশখালীতে একদিনে কয়েক হাজার মানুষকে তারা ওই মন্দির চত্বরে হত্যা করেছে। এবং আমাদের মনে হয় বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে জানা যাবে ৩০ লক্ষ নয় ৪০-৫০ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে ওই ৭১-এর ৯ মাসে। এরই মধ্যে ৭১-এর মানবতা বিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলা তদন্তে গণহত্যার বিষয়টি উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর প্রত্যেকটি তদন্তে গণহত্যার বিবরণ নতুন করে ভাবাচ্ছে মুক্তিযুদ্ধে কত বাঙালিকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদাররা। আমাদের আইনেই প্রথম জেনোসাইড কথাটা ঢুকানো হয়েছে। গণহত্যার দায়িত্ব দিতে হবে এই দেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, যাদের অধীনে সেনাবাহিনী বা অক্সিলারি ফোর্স কাজ করেছে বা আল বদর আল শামস কাজ করেছে, তাদেরকে সেই দায়িত্বটা নিতে হবে। তারা বলছেন এসব তদন্ত যেমন হতে হবে দ্রুত তেমনি নির্ভুল, আর তাতে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের নৃশংসতা আর গণহত্যা বিশ্বের কাছে তুলে ধরার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। নুরেনবার্গ ট্রাইব্যুনালে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর বাঘা পৌরসভায় এক প্রতিবন্ধী কিশোরীকে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ করেছেন তার স্বজনেরা। ঘটনাটিকে ধামাচাপা দিতে ধর্ষিতের পরিবারকে টাকার লোভ দেখিয়ে আপোষ করার চেষ্টা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এলাকাবাসীর অভিযোগ, আসামি বখাটে সম্রাট বারবার এমন ঘটনা ঘটানোর পরও কোনো বিচার না হওয়ায় এ কাজে উৎসাহিত হচ্ছে। আর পুলিশ বলছে ধর্ষণের আলামত পাওয়া গেছে, তদন্ত শেষ হলে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। গেল শুক্রবার সকালে রাজশাহীর বাঘা পৌরসভায় জাহিদ হোসেন সম্রাট তার মায়ের অসুস্থতার কথা বলে পাশের বাড়ির বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে গৃহস্থালী কাজের জন্য তার বাড়িতে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এই সময় শিশুটির আত্মচিৎকারে গ্রামবাসীরা ছুটে আসলে ঘরের পেছনের জানালা দিয়ে বের করে দেয় সম্রাট। এরপর সালিশে শিশুটির পরিবারকে না ডেকে ৮০,০০০ টাকার বিনিময়ে স্থানীয় পৌর কাউন্সিলর রকুনুজ্জামান মিঠু ও ধর্ষকের পরিবার মীমাংসা করতে উল্টো চাপ দেয়। অসুখ হয়েছে, গোবর তোলার নাম আমাকে কোনো কথা বলেনি, না বললে ওরা নিজে নিজেই সালিশ করছে।
যে এত টাকা দিব তোমাকে, তোমরা মীমাংসা করে নাও। গ্রামবাসীরা জানিয়েছে বখাটের সম্রাটের বিরুদ্ধে তার জ্যোতরাঘব স্কুল ও গ্রামে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে। এই ছেলে আরো বিভিন্ন মেয়েকে ইফটিজিং সহ বিভিন্ন অপকর্ম করেছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, একজনের দেখে যদি 5 জনা ভয় পাই। এর ন্যায্য বিচার যদি না হয় তাহলে প্রতিটা ঘরে ঘরে মেয়েরা কোনোভাবে বেরোতে পারবে না। ঘটনার পর শুক্রবার রাতেই নির্যাতিতের বাবা বাঘা থানায় সম্রাট ও অজ্ঞাত 16 জনের বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে মামলার তদন্ত শেষে দ্রুত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাকে মেডিকেলে প্রেরণ করেছি, রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে এবং আসামি গ্রেপ্তারের জন্য সার্বিক জোর তৎপরতা আমাদের অব্যাহত আছে। এই ঘটনায় পুলিশ সম্রাটের বাবা কামরুজ্জামানকে গ্রেফতারের পর রোববার আদালতে হাজির করলে তাকে জেল হাজতে প্রেরণ করেন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যৌতুকের দাবিতে স্বামীর দেয়া আগুনে দগ্ধ হয়ে টানা 6 দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন গৃহবধূ শিরিন বেগম। রোববার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা, স্বামী সহ 4 জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেছেন। কিশোরগঞ্জ থেকে বাবলু আহমেদের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমরা বালিশ টালিশ দেখতে দৌড়ি, ধরার পরে মনে করেন তুলে আবার ব্যথা চিৎকার বারে আবার হুতাইতাম, আবার হুতায় আবার চিৎকার বারে বসার লাগে। মানে আমরা এই 5-6টা দিন ধরে আমরা এইভাবে ছিলাম। টানা 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন স্বামীর দেয়া আগুনে দগ্ধ হওয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গৃহবধূ শিরিন বেগম। রোববার বিকেলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনরা জানান, যৌতুকের দাবিতে গত মঙ্গলবার রাতে ব্যাপক মারধরের পর স্বামী রুবেল মিয়া তার পরিবারের অন্যান্য সদস্যদের সামনেই কেরোসিনের আগুনে ঝলসে দেয় এক সন্তানের জননী শিরিন বেগমকে। আমার বোনে খুব বদলে দেবার ডালতে বাড়িছে, বাড়ি তো করে তো পৌঁছা আসছে, পরে বলে বাতি দেন এবার মেলে মারছে। কয়েকদিন কইস পুরি আলবাম, তারপরে সরকার করে আলবাম মেডিকেলে কইছে। জাল শাশুড়ি আর তার বাইদের মানে তার ফ্যামিলি যা আছে কেউ ফিরায় নাই মারছে। আমার বোনের আমার নাম রুবেল, আমি রুবেলের পিছাচ্ছে। এ ঘটনায় রোববার রাতেই নিহতের বাবা বাদী হয়ে স্বামী ও শাশুড়ি সহ 4 জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেন। গলা চিফা দিয়ে ধরিয়া মারছে, আগুনের মধ্যে দাঁত হাতে ধরে আসছে, ধরে মারছে। আমি এই বিচারটা চাই। আমরা নিয়মিত মামলা নিয়েছি। মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। খুব সহজে আমরা ইনশাআল্লাহ তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে পারবো। নিহত গৃহবধূ শিরিনের স্বামী রুবেল মিয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। গ্রাহক প্রান্তের সংযোগ দেওয়ার 1 বছর পর লাইন তদারকির কোনো বিধি না থাকায় রাজধানীতে বেড়ে চলেছে গ্যাস পাইপলাইনে দুর্ঘটনা। সম্প্রতি রাজধানীর উত্তরায় পাইপলাইন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 3 জন প্রাণ হারানোর পর এ নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে। সচেতনতার পাশাপাশি প্রশ্ন ওঠে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাসের গ্রাহক সেবা নিয়েও। এমন সব প্রশ্নের জবাবে তিতাস বলছে, বিপুল সংখ্যক গ্রাহকের সম্পূর্ণ তদারকিও দুরূহ কাজ তাদের পক্ষে। এমন মর্মান্তিক ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সুষ্ঠু তদারকিরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ মহল। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। গেল শুক্রবার ভোরে উত্তরার 13 নম্বর সেক্টরের এই বাসাটিতেই রান্নাঘরের চুলার গ্যাস থেকে সৃষ্ট আগুনে মৃত্যু ঘটে একই পরিবারের 3 সদস্যের। এরপর থেকেই নানা প্রশ্ন ওই দুর্ঘটনা ঘিরে। রোববার বিকেলে কারিগরি তদন্তে দুর্ঘটনা কবলিত ওই বাসা পরিদর্শন করেছে তিতাস গ্যাসের বিশেষজ্ঞ দল। বেশ কিছু সময় ওই বাসায় গ্যাসের সংযোগ পরীক্ষা নিরীক্ষা করেন তারা। এ সময় ওই ভবনের সংযোগ অবৈধ থাকায় ব্যবহারকারী বেশ কিছুদিন আগে তা বৈধ করারও প্রক্রিয়া অবলম্বন করেছিল বলে জানিয়েছে তিতাস। এই বাড়িটিতেও অবৈধ সংযোগ বৈধকরণের কর্মসূচিতে এই যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়মিত করেছিল। নথিগুলো পাইলে এই জিনিসগুলো শনাক্ত করতে পারবো। মর্মান্তিক ওই ঘটনার পর গ্রাহক সহ বিভিন্ন মহলে তিতাসের সেবা ও তদারকি নিয়ে ওঠে নানা প্রশ্ন। এসবের জবাবে তিতাস জানিয়েছে, সংযোগ স্থাপনের 1 বছর পর আর কোনো তদারকির বিধান নেই তাদের। সংযোগের সময় লাইনটি সঠিকভাবে কাজ করে কিনা তার চাপ পরীক্ষা করা হয়ে থাকে। এটি বছরখানেক পর্যন্ত গ্যারান্টিটা ঠিকাদারের কাছ থেকে নেওয়া হয়। এর পরবর্তী সময় যা কিছু ঘটবে সম্পূর্ণ কিন্তু গ্রাহকের দায়িত্বেই রক্ষণাবেক্ষণ করতে হবে। যদি গ্রাহকের তরফ থেকে কোনো অভিযোগ না আসে তাহলে আমাদের তরফ থেকে এটি মনিটরিংয়ের ব্যবস্থা
আসলে নাই। অন্যদিকে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে গ্রাহক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তিতাসের তদারকির প্রয়োজনের কথাও বলছেন বিশেষজ্ঞরা। গ্রাহকের দিক থেকে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে রুমে ভেন্টিলেশন থাকতেছে কিনা, বিশেষ করে রাতের বেলায় তার জানলা খোলা রাখা অথবা অন্য কোনো দরজা খোলা রাখা, অথবা চুলাটা ঠিক মতো বন্ধ হলো কিনা। অনেক সময় চুলা বন্ধ হওয়ার পরেও দেখা যায় যে চুলা দিয়ে গ্যাস বের হচ্ছে। যখন এই লাইনটা কানেকশনটা হচ্ছে এবং কানেকশনটা হচ্ছে কি তিতাসের কোনো কন্ট্রাক্টর যে সে কাজটা করতেছে, সেই জায়গায় একটা মনিটরিং যে তিতাসের কোম্পানির পক্ষ থেকে থাকে, সেটা থাকতেই পারে। এছাড়াও গ্রাহকদের তিতাস অনুমোদিত কোনো কারিগরি দল ছাড়া বাইরের কোনো কারিগরি সাহায্য না নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। একমাত্র এটা সম্ভব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শিল্প গড়ে তোলার ক্ষেত্রে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 10টি অর্থনৈতিক জোনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দেন। শিল্প খাতকে আরো গতিশীল করার লক্ষ্যে সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর 10টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলোর মধ্যে 6টি হচ্ছে বেসরকারি উদ্যোগে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি এবং বিদেশি বিনিয়োগকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় সব সুবিধাই নিশ্চিত করেছে সরকার। এই যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, এখানে আপনাদের সকলের সহযোগিতা চাই। ওখানে শিল্প গড়ে উঠলে আমাদের বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং একটা বিরাট অর্থনৈতিক কর্মযজ্ঞ গড়ে উঠবে। এই ক্ষেত্রে ওই সব অঞ্চল সকল জনগণের কাছে আমার এইটাই আবেদন যে আপনারা সকলে সহযোগিতা করবেন যেন এই শিল্পগুলি দ্রুত গড়ে ওঠে, যেন আমরা দ্রুত বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি। অর্থনৈতিক অঞ্চলগুলোতে শ্রমিকদের আবাসন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকটা শিল্প অঞ্চলে সেখানে জলাধার থাকতে হবে, পরিবেশ বান্ধব হতে হবে, সেখানে সবুজ বৃক্ষরাশি থাকতে হবে এবং একটা বর্জন শোধনাগার থাকতে হবে। আমার এইটুকুই কন্ডিশন, আর বেশি কিছু না। তার কারণ আমাদের দেশের পরিবেশটাকে সুন্দরভাবে রক্ষা করা একান্তভাবে দরকার। সেখানে যারা শ্রমিকরা কাজ করবে আপনার নিজের সুবিধার জন্য, আপনি শ্রমিকদের কিন্তু বিশেষ করে যেখানে নারী শ্রমিক থাকবে তাদের আবাসস্থানের ব্যবস্থাটা যদি আপনারা করে দেন, সেটা আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে। শেখ হাসিনা বলেন, বেসরকারি খাত শক্তিশালী না হলে দেশের উন্নয়ন হয় না। আর এই খাতকে সুবিধা দিতেই বিনিয়োগ বান্ধব করে নতুন আইন এবং নীতিমালা করা হয়েছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। গাইবান্ধায় একের পর এক অবৈধ ইট ভাটা গড়ে উঠলেও নির্বিকার প্রশাসন। আইন মানলে ভাটা চালানো সম্ভব নয় বলছেন মালিকরা। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে চট্টগ্রামে নতুন 10টি থানা স্থাপনের কার্যক্রম শুরু করেছে পুলিশ প্রশাসন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্বতন্ত্র একটি থানা স্থাপন সহ বড় থানাগুলোকে ভাগ করে আরও 6টি থানা এবং অন্তত 8টি তদন্ত কেন্দ্র ও ফাঁড়ি স্থাপন করবে জেলা পুলিশ। এছাড়া জেলা থেকে কিছু অংশ কেটে নিয়ে নতুন 4টি থানা বাড়াবে সিএমপি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর 14টি থানা নিয়ে কার্যক্রম শুরু করে চট্টগ্রাম জেলা পুলিশ। 4 বছর আগে শুধুমাত্র ফটিকছড়ি উপজেলার ভূজপুর এবং মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা স্থাপনের মাধ্যমে থানা সংখ্যা বাড়িয়ে 16টি করা হয়। কিন্তু মাত্র 2500 পুলিশ সদস্য নিয়ে বিশাল এই অঞ্চলের 80 লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তার সাথে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘাতময় পরিস্থিতি। এই অবস্থায় পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন আরো 6টি থানা স্থাপনের। চট্টগ্রাম হাটহাজারীকে ভেঙে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থানা, রাঙ্গুনিয়া ভেঙে দক্ষিণ রাঙ্গুনিয়া, দক্ষিণ রাউজান, পটিয়াকে ভেঙে কালারপুল থানার প্রস্তাব আমরা প্রেরণ করেছি। আর আমরা সামনে আমরা সাতকানিয়াকে এবং বাঁশখালী এই 2টি থানাকেও ভেঙে যাতে নতুন থানা হয় তার জন্য প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। এদিকে 1978 সালে 30 নভেম্বর 6টি থানা নিয়ে শুরু হয় সিএমপির কার্যক্রম। 2000 সালের পর থানা সংখ্যা 10টি বাড়িয়ে 16টি করা হয়। কিন্তু থানা থেকে অনেকটা দূরে হয় নগরীয় জেলার সীমান্তবর্তী ভাটিয়ারি, বদুনাঘাট এলাকার সাধারণ মানুষ পুলিশি সেবা থেকে অনেকটা বঞ্চিত। ওই জায়গাগুলোতে এখন দেখা যাচ্ছে যে ক্রাইম বেড়ে যাচ্ছে, কারণ পুলিশের উপস্থিতি কম থাকার কারণে। এই জন্য ওই জায়গাগুলোকে কেন্দ্র করে আমরা নতুন একটা থানার প্রস্তাব তৈরি করেছি। এই থানাগুলো হবে ভাটিয়ারি,
যেটা আকবরসার বর্ডারে হবে, এদিকে একটা হবে কোয়াইশ, একটা হবে ফতেহাবাদ, একটা হবে সিপলবাহা। জেলা এবং সিএমপির এই 10টি নতুন থানা স্থাপনের প্রস্তাবনা বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। আশা করছি যে জনবল বৃদ্ধির সাথে সাথে আমরা এই থানাগুলোর অনুমোদন পাবো, তাহলে জনগণের যে আমাদের সেবার মানটা আমরা খুব দোরগোড়ায় গিয়ে আমরা দিতে পারবো। পুলিশ কর্মকর্তারা জানান ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সিএমপির জন্য বাড়তি প্রায় 1200 এবং জেলা পুলিশের জন্য 600 পুলিশের জনবল বরাদ্দ দেওয়া হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ষষ্ঠ জাতীয় কাউন্সিল সফল করতে বিভিন্ন উপকমিটির দায়িত্বশীল নেতাদের নিয়ে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকাল 11টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন কাউন্সিলে বিদেশি অতিথিদের তালিকা তৈরি, তাদের আমন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এছাড়া কাউন্সিল উপলক্ষে গঠিত বিভিন্ন উপকমিটির দায়িত্বশীলদের অনুষ্ঠান সফল করতে বৈঠকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টা আলোচনা হলো যে আমাদের প্রতি বছরই রেওয়াজ অনুযায়ী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যাদের ভাতৃপ্রতিম সম্পর্ক আছে, এই সমস্ত দেশগুলো যে রাজনৈতিক দলগুলো আছে, সরকারি দল, বিরোধী দল, তাদেরকে প্রথা অনুযায়ী আমন্ত্রণ জানানো হয়। আমরা এবার একটা আমন্ত্রণ জানাবো তাদেরকে। সরকারি দলের বাধা ও নির্বাচন কমিশনের অসহযোগিতার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীরা অংশ নিতে পারছেন না বলে অভিযোগ করেছে দলটি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল নির্বাচন কমিশনে অভিযোগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে এই কথা জানান। এ সময় রিজভী বলেন, 22 মার্চ দেশের 783টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে কমিশন অভিভাবকের ভূমিকায় থাকার কথা থাকলেও পক্ষপাত দুষ্ট ও দুরভিসন্ধিমূলক আচরণ করছে। এদিকে অভিযোগের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, ঢালাওভাবে করা অভিযোগের বিরুদ্ধে সুরাহা করার সুযোগ নেই। কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে খতিয়ে দেখা হবে। বিএনপির মনোনীত প্রার্থীদেরকে তাদের প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা, প্রার্থিতা মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য হুমকি ধামকি দেওয়া। এখন পর্যন্ত অন্তত পক্ষে 114 জন বিএনপির মনোনীত প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। নির্বাচন কমিশন অভিভাবকের ভূমিকা পালন করার কথা, সেখানে কমিশনের কর্মকর্তাদের আচরণ পক্ষপাত দুষ্ট। যে অভিযোগগুলি এসছে এগুলি সবই আসলে ঢালাও অভিযোগে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। নির্বাচন কমিশনের অধীনে যারাই কাজ করবেন সবাইকে এই নির্দেশনা দেওয়া হয়েছে তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আইন এবং বিধির আলোকে কাজ করবেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বিএনপির নালিশ করা ছাড়া কোনো কাজ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের প্রার্থীদের নাম চূড়ান্ত করা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নির্বাচন বিষয়ে বিএনপির কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনেরও বলে জানান তিনি। যদি ইলেকশন কমিশনের কাছে যদি তারা অভিযোগ করে থাকে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এটা তদন্ত করে খুঁজে বের করা। আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসে নাই, অর্থাৎ যেটা অভিযোগই আমাদের কাছে নাই, এই ধরনের তার প্রশ্ন জবাব দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। বিএনপি বারবার সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই কারণে তারা আজকে জনগণ থেকে যেমন বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক তেমনি তারা রাজনৈতিকভাবে তারা চরম দলীয় এবং সংকটপূর্ণ অবস্থায় আছে। এই সংকট থেকে তাদের কর্মীদের মনোবল বা তাদের কর্মীদের দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য তাদের ব্যর্থতা দায়ভার সরকার বা চাপিয়ে তারা কিছুটা স্বস্তি পেতে চায়। বিএনপি এখন সরকারবিদের নালিশ করা ছাড়া তাদের কোনো আর এজেন্ডা নেই। এটা এখন একটা নালিশের পার্টি হিসাবে এখন চিহ্নিত হয়ে গেছে জনগণের কাছে। পটুয়াখালীতে গুলিতে একজন নিহত হয়েছে, র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। ভোরে কালিকাপুরের হেতিলিয়ায় এই ঘটনা ঘটে। র্যাব 8-এর পটুয়াখালী কোম্পানি কমান্ডার এএসপি ফজলুর রহমান জানান, চাঞ্চল্যকর সেকেন্দার হত্যা মামলার অন্যতম আসামি মাওলা মৃধাকে গত রাতে পটুয়াখালী কুয়াকাটা সড়কের বাঁধঘাট থেকে গ্রেফতার করে তারা। পরে তার দেয়া তথ্য অনুযায়ী কালিকাপুরের হেতিলিয়ায় অস্ত্র উদ্ধারে যায় র্যাব। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মৃধার সহযোগীরা। এক পর্যায়ে র্যাবও পাল্টায় গুলি চালালে গুলিবিদ্ধ হন মাওলা মৃধা। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে তার সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি 1 শুটার গান, বিপুল পরিমাণ গোলা বারুদ এবং 600 পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সময় সংবাদে আরও থাকছে। ভারতের শিলচরে 2 দিন ব্যাপী করিম উৎসব, বাউল সম্রাটের গান গেয়ে দর্শক মাতালেন শিল্পীরা। গাইবান্ধায় আইন অমান্য করে একের পর এক ইটের ভাটা গড়ে উঠলেও নির্বিকার প্রশাসন। এতে মানুষের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি কৃষি ফসল ক্ষতিগ্রস্ত হলেও ইট ভাটা মালিকরা বলছেন আইন মেনে ভাটা চালানো সম্ভব নয়। আর জেলা প্রশাসক দুষলেন পরিবেশ অধিদপ্তরকে। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকগয়েশপুর গ্রাম, চারিদিকে জনবসতি, মাঝখানে কৃষি জমি দখল করে গড়ে উঠেছে ড্রাম চিমনির ইট ভাটা। ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে ফলদ বনজ বিভিন্ন প্রজাতির গাছ, আর ভাটা থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া। পাশাপাশি আশপাশের আবাদি জমি থেকে মাটির উর্বর অংশ ব্যবহার করা হচ্ছে ইট তৈরির কাজে। এতে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের। খোল মাটি যেটা সেটা ভাটা নিয়ে গেল, এই জমিটা আবাদ কেমন হবে? মাটি দেওয়ার ফলে তো আবাদ হবে না এখন, কিন্তু দেওয়া হইলো যে চতুর্দিক দিয়ে মাটি দিছে, এই জন্য আবাদ পানি আটকান যায় না, জন্য বাধ্য হওয়া লাগলো মাটিতে দেওয়া। চিকিৎসকরা বলছেন এসব ইটভাটার কারণে মানুষের মারাত্মক রোগ ব্যাধি হতে পারে, আর কৃষি বিভাগ বলছে এতে সর্বনাশ হচ্ছে আবাদি জমির। এই ধোয়ার মাধ্যমে যে দূষিত পদার্থগুলো নির্গত হচ্ছে সেগুলি আমরা যদি গ্রহণ করি সেক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা, আবার অনেক সময় সিওপিডি, এই ধরনের রোগগুলো আমাদের হতে পারে। ধোঁয়া যেদিক দিয়ে যায় সেই দিকের ফসলের বিশেষ করে ফল ফলাদি যেগুলো আছে সেগুলো উপরে প্রভাব পড়ে এবং গাছের ফল ঝরে পড়ে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন থাকলেও সেই আইন মানতে নারাজ ইট ভাটা মালিকরা, আর এজন্য পরিবেশ অধিদপ্তরকে দুষলেন জেলা প্রশাসক। লোকালের 3 মাইল না হলেও 1.5 মাইল বা 1 মাইলের মধ্যে ভাটা হয়, তো এখন ওই আইনটা তো আমরা মেনে চলতে পারি না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, পিএসটিআর ছাড়পত্র ছাড়া এই লাইসেন্স আসলে হওয়ার সুযোগ নেই বা নবায়ন হওয়ার সুযোগ নেই। কাজে আমরা মনে করি শুধু আমরা এককভাবে না, অন্যান্যদেরও আসলে তৎপরতা লাগবে। গাইবান্ধা জেলায় কাগজে কলমে 88টি ইটভাটা থাকলেও মাত্র 20টি ইটভাটার লাইসেন্স রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা। আজকের বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ 1 সপ্তাহের সফরে লন্ডনে গেছেন। স্থানীয় সময় রোববার বিকেল 4:10 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান, ডেপুটি হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা, মিনিস্টার প্রেস নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক। বিমানবন্দর থেকে সরাসরি রাষ্ট্রপতিকে নিয়ে যাওয়া হয় হোটেল হিলটন অন পার্ক লেনে। লন্ডনে অবস্থানকালীন সময়ে এই হোটেলেই অবস্থান করবেন তিনি। আগামী 6 মার্চ দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগের কথা রয়েছে রাষ্ট্রপতির। অর্থনৈতিক উন্নয়নের দক্ষ জনবল গড়ে তুলতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে কর্মসংস্থানের সাথে বাড়বে মানুষের আয়। কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগকে ভবিষ্যতের জন্য বড় ধরনের বিনিয়োগ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও। আরো জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। আর্থিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন খাতে অবদান রেখে চলেছে কেন্দ্রীয় ব্যাংক। এরই ধারাবাহিকতায় টেকসই অর্থনীতির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে বেকারদের কর্মসংস্থান তৈরি এবং আত্মনির্ভরশীল করার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে আইসিটি, গার্মেন্টস, লাইট ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্স, এই 5টি খাতে। মানুষের যদি যোগ্যতা না থাকে, দক্ষতা না থাকে, তাহলে তো তার কর্মসংস্থান হতে পারে না। তাই বেকার যুবক যুবতী, অল্প শিক্ষিত, স্বল্প শিক্ষিত
ছেলে মেয়ে যাই থাকুক না কেন, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কেউ নিজেই একটা ফার্ম করতে চায়, নিজেই একটা ফ্যাক্টরি করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে অর্থায়নের প্রয়োজন হলে সেই অর্থায়নটা আমরা ব্যাংক ঋণের মাধ্যমে আমরা তাদেরকে সহায়তা দেব। দেশে প্রতি বছর বাড়ছে বেকারের সংখ্যা, তবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কেন্দ্র ব্যাংকের ব্যতিক্রমী উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। প্রশিক্ষণ কার্যক্রম দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবেও বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। শিক্ষিত জনশক্তির বিকল্প তো কিছু নাই, ফলে বাংলাদেশ ব্যাংক যখন এই বিভিন্ন ধরনের টেকনিক্যাল ভোকেশনাল কাজে যখন বিনিয়োগ করবে, একটা দক্ষ জনসম্পদ যখন 2 বছর বা 3 বছর মেয়াদে আমি পাবো, শুধু দেশের বাজারের জন্য যে তারা তৈরি হবে তা কিন্তু নয়। এই যে প্রক্রিয়া, এগুলো কিন্তু বিনিয়োগ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। 2017 সাল পর্যন্ত সারা দেশে চলবে এ প্রশিক্ষণ কার্যক্রম। 47 কোটি টাকা ব্যয়ে আগামী 3 বছরে এ প্রশিক্ষণে অংশ নেবে 10,200 জন নারী পুরুষ। এতে নারী ও প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে 15% বিশেষ কোটা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের দর্শনগুলো দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ের মধ্য দিয়ে ভারতের শিলচরে চলছে 2 দিন ব্যাপী করিম উৎসব। উৎসবে ভারতের বাউল গানের খ্যাতিমান শিল্পীরা শাহ আব্দুল করিমের গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। শাহ আব্দুল করিমের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারত বাংলাদেশ লোক উৎসবের গান মুগ্ধ করে দর্শকদেরকে। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে ভারতের শিলচর থেকে জানাচ্ছেন আব্দুল আহাদ। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের সাথে বাংলার চিরাচরিত ধামাইল দিয়ে শুরু হয় উৎসব। তারপর ধারাবাহিকভাবে করিমের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন 2 বাংলার শিল্পীরা। আমাদের দেশের শিল্পীরা গান গাইছেন, এটা যে কি আনন্দ, একটা আনন্দের মেলা বলতে পারেন। আমার ভীষণ ভালো লাগছে। এই ধরনের উৎসব যদি সত্যিই করতে পারে তবে নিশ্চয়ই মানুষও মনে থাকবে যে না, আমাদের মধ্যে ভেদ বিভেদ কোনো কিছু থাকা উচিত নয়, থাকবে না। আমি লন্ডন থেকে এসেছি শুধু এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। উৎসবে এসে পছন্দের গানগুলো শুনতে পেরে মুগ্ধ দর্শকরা। আমরা আব্দুল করিমকে ভীষণ শ্রদ্ধা করি, তার জন্য আজকে এত বড় অনুষ্ঠান আর এত লোক। আলোক প্রজ্বলনের পর যখন করিমের গান শুরু হয় তখন তিল ধারণের ঠাঁই নেই কোথাও। কয়েক হাজার ধারণ ক্ষমতার মাঠ ছাড়িয়ে পাশের রাস্তাও ভরে যায় দর্শকে। এমন একটি অনুষ্ঠানে দর্শক মাতাতে পেরে অভিভূত শিল্পীরাও। আব্দুল করিম শুধু গানে নয়, তার যে বক্তব্যের যে মূল অর্থ, মূল ভাবার্থ, সেটি ছড়িয়ে পড়ুক সবখানে। বাংলা ভাষাভাষী লোকজন যেখানে আছে সেখানে আমরা চাই শাহ আব্দুল করিমের গান, শাহ আব্দুল করিমের কথা, শাহ আব্দুল করিমের আদর্শ আমাদের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যায়। মূলত প্রচারণার অভাবেই এতদিন আব্দুল করিমের অধিকাংশ গান শুধুমাত্র বইয়ের পাতায় শোভা পাচ্ছিল। তার আদর্শ গানে গানে মানুষের কাছে পৌঁছাতে চান আয়োজকরা। প্রথাগত বাউল দর্শনের বাইরে গিয়ে শাহ আব্দুল করিম সৃষ্টি করে গেছেন এক নতুন দর্শন। সমাজের শোষণ, বঞ্চনা, শ্রেণী বৈষম্য, প্রাপ্তি অপ্রাপ্তি এবং মানুষের মুক্তির কথাই ফুটে উঠেছে তার গানে। এই কথাগুলোই চারিদিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই বছরব্যাপী 2 বাংলায় এমন উৎসবের আয়োজন। ভারতের আসাম রাজ্যের শিলচর থেকে আব্দুল আহাদ, সময় সংবাদ। আধুনিক প্রশিক্ষণ ও পুঁজির অভাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুসলিম মণিপুরি পাড়ার তাঁত শিল্প ধ্বংসপ্রায়। বাপদাদার এই পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন সেখানকার বাসিন্দারা। সরকারি উদ্যোগের দাবি জানালেন তারা। এদিকে ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলার বিসিক কর্মকর্তা। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তাঁতের খটাখট শব্দে একসময় মুখরিত থাকত কমলগঞ্জ মুসলিম মণিপুরি পাড়ার প্রতিটি ঘর। মেয়েরা হাতে হাত মিলিয়ে বুনতেন নিজস্ব শাড়ি, 3 পিস, চাদর সহ রং বেরঙের পোশাক। সময় গড়ানোর সাথে সাথে পর্যাপ্ত পুঁজি ও প্রশিক্ষণের অভাবে এখন আর নেই সে রমরমা অবস্থা। তাই ভালো নেই এই ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে জড়িত মানুষগুলো। তাঁতের প্রধান উপকরণ সুতার দাম বেড়ে যাওয়ায় শাড়ি বিক্রি করে এখন উৎপাদন খরচ উঠাতেই হিমশিম খাচ্ছেন তারা। শাড়ির দাম কম, সুতার দাম বাড়ছে। এই দাম বাড়ানোর জন্য আমরা
বাচ্চা কাচ্চারে লেখাপড়া করাইতাম পারে না। আগে যেরকম লাভ পাইতাম বা লাভবান হইতাম এখন এরকম হয় না। সরকারের কাছে আবেদন করছি যে আমরা ছুটাটা আমরা একটু চিপ রেটে কারিগরকে আমরা শান্তি মতো দিতে পারি, অথবা আমরা নিজেও একটু 2 পয়সা আমরা লাভবান হইতে। অবশ্যই শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনে পুঁজি বিনিয়োগের আশ্বাস দিলেন জেলার বিসিক কর্মকর্তা। তাঁত শিল্প করতে বা ওই যন্ত্রপাতি নিতে, কাঁচামাল ক্রয় করার জন্য এই ক্ষেত্রে আমরা বিসিক থেকে আমরা তাদেরকে মাইক্রো ক্রেডিটের কিছু ঋণ কর্মসূচি তাদেরকে চালু করে তাদেরকে দিতে পারে, এবং এটা আমাদের ঋণ কর্মসূচি বর্তমানে চলমান রয়েছে। আর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানালেন সরকারি ঋণ প্রদান সহ প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে মণিপুরি সম্প্রদায়ের কাপড় বিদেশে রপ্তানি হয়েছে, তো আমরা যদি এটা ব্যাপক প্রচার করতে পারি এবং এটার মান উন্নয়ন করতে পারি এবং তাদেরকে আমরা ঋণ দিয়ে সমৃদ্ধ করতে পারি, তাহলে এটার চাহিদা আরো বৃদ্ধি হবে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার 4টি ইউনিয়নের 1200 মুসলিম মণিপুরি পরিবারের 9000-এর চেয়েও বেশি লোক এ তাঁত শিল্পের সঙ্গে জড়িত। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশের বাইরের খবর। পর্দা উঠল 88তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এর ডলবি থিয়েটারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। এবারের অস্কারে ব্রিজেস অফ স্পাইস ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্ক রাইলেন্স, আর দ্য ড্যানিশ গার্ল ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন সুইডিশ অভিনেত্রী অ্যালিসিয়া ভিকান্দার। সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার পেয়েছে ইনসাইড আউট, আর 2015 সালের সেরা বিদেশি ছবির পুরস্কার ঝুলিতে পড়ল হাঙ্গেরির চলচ্চিত্র সান অফ সোল। 88তম অস্কারের সেরা ছবির তালিকায় রয়েছে রেভেনেন্ট, ব্রিজেস অফ স্পাইস, ম্যাড ম্যাক্স, ফিউরি রোড, স্পটলাইট, দ্য মার্শিয়ান, রুম ও দ্য বিগ শট। ধারণা করা হচ্ছে রেভেনেন্ট ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য প্রথমবারের মতো অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেতে পারেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। অস্কারের ইতিহাসে এবারে প্রথম বিজয়ীরা কোনো ধন্যবাদ বক্তব্য দেবেন না। অস্কার অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন মার্কিন অভিনেতা ক্রিস রক। ইরানের 10ম পার্লামেন্ট নির্বাচনে বিশেষজ্ঞ পরিষদে রক্ষণশীলদের ঠেকাতে সংস্কারপন্থীরা নীতি বহির্ভূত কৌশল অবলম্বন করেছেন বলে অভিযোগ করেছেন প্রার্থীরা। সাদেক লারিজানি নামের বিশেষজ্ঞ পরিষদের এক প্রার্থী গণমাধ্যমকে জানান, নির্বাচনে সমর্থন পেতে ইরানের যুক্তরাষ্ট্র বিরোধী নীতি উপেক্ষা করে মার্কিন ও ব্রিটিশ মিডিয়াগুলোকে ব্যবহার করেছে সংস্কারবাদীরা। রক্ষণশীলদের অভিযোগ, মার্কিনদের সঙ্গে যোগসাজশ করে নির্বাচনে জয়ের পায়তারা করেছে প্রেসিডেন্ট রুহানি সমর্থকরা। ইরানের বিশেষজ্ঞ পরিষদে রাজধানী তেহরানের জন্য বরাদ্দ 30টি আসনের মধ্যে 29টি নিশ্চিত করেছে এই সংস্কারপন্থীরা। তবে পার্লামেন্টের 290টি আসনের মধ্যে 106টিতে জয় পেয়ে এখনো পর্যন্ত এগিয়ে আছে রক্ষণশীলরাই। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরকে হত্যার দায়ে মুমতাজ কাদেরের ফাঁসি কার্যকর করেছে দেশটির সরকার। সোমবার স্থানীয় সময় সকালে প্রদেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে নিশ্চিত করেন স্থানীয় পুলিশ কর্মকর্তা। ধর্ম অবমাননা আইনের বিরোধিতা করায় 2011 সালের 4 জানুয়ারি ইসলামাবাদের একটি বাজারে পরপর 28 বার গুলি করে সালমান তাসিরকে হত্যা করেন তার দেহরক্ষী মুমতাজ কাদরি। সালমান হত্যাকাণ্ডের কয়েকদিন পরেই আরেক উদারনৈতিক ও ব্লাসফেমি আইন বিরোধী শাহবাজ ভাট্টিকে অজ্ঞাত বন্দুকধারীরা হত্যা করে ইসলামাবাদে। সালমান তাসিরকে হত্যার পর 2011 সালে কাদরিকে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডাদেশের আদেশ দেয় দেশটির আদালত। তবে ওই হত্যার ঘটনায় রক্ষণশীল দেশটির বেশ কিছু ইসলামিক সংগঠন সহ হাজার হাজার মানুষ মুমতাজ কাদরিকে সমর্থন জানায়। এশিয়া কাপের খবর। বাংলার বাঘের থাবায় তছনছ লঙ্কান সিংহরা। শ্রীলঙ্কাকে 23 রানে হারিয়েছে মাশরাফিরা। টি-20 ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে এটি প্রথম জয় টাইগারদের। এই জয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন উজ্জ্বল হলো বাংলাদেশের। এর আগে টস জিতে ব্যাট করে সাব্বির রহমানের দাপুটে ব্যাটিংয়ে 147 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় টাইগাররা। জবাবে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিং 8 উইকেটে 124 রানে থামে লঙ্কানদের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন সাব্বির রহমান। স্বস্তির জয়, এগিয়ে যাবার প্রত্যয়, ফাইনালের স্বপ্ন, যাই বলি না কেন, পরিকল্পিত ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে বধ করে টাইগাররা বুঝিয়ে দিল এবার তারাও এশিয়ার শ্রেষ্ঠত্বের অন্যতম দাবিদার। পরিসংখ্যানের দিকে তাকালে লঙ্কানদের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। টি-20 ফরম্যাটে সবশেষ 4 দেখায় সবকটিতেই শ্রীলঙ্কার বিপক্ষে হার।
তবে সেদিন বদলে গেছে। লঙ্কান একাদশে যখন বোলিংয়ের বড় শক্তি মালিঙ্গা অনুপস্থিত, তখন মাশরাফিদের সামনে বড় সুযোগ ম্যাচ জেতার। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার স্কিপার মাশরাফির চেষ্টা লঙ্কানদের সামনে লড়াই করার মতো একটা টার্গেট ছুড়ে দেওয়ার। তবে এবারও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। রানের খাতা খোলার আগেই দলীয় 2 রানে মিঠুন আর সৌম্য কাটা পড়লে বিপর্যয়ে পড়ে টিম বাংলাদেশ। 4 রান করে রান আউট হয়ে মুশফিক সাজঘরে ফিরলে শঙ্কা জাগে লো স্কোরে। এরপর সাকিবকে নিয়ে ইনিংস মেরামতের পরই শুরু হলো সাব্বিরের স্বভাবসুলভ বিগ শটস। নিজের তৃতীয় টি20 50 করলেন স্বচ্ছন্দেই। 54 বলে খেললেন 80 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। শেষ দিকে সাকিব আর মাহমুদুল্লাহর ক্যামিওতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 7 উইকেটে 147। এবারের এশিয়া কাপের বিবেচনায় 148 রানের টার্গেট তাড়া করে জেতা খুব একটা সহজ ব্যাপার নয়। পরিস্থিতির এমন দোলাচল নিয়েই ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দ্রুত শুরুর পর দিলশানকে ফেরালেন সাকিব। দ্বিতীয় উইকেটে জমে গেলেন চান্দিমাল ও সিহান জয়সূরিয়া। 56 রানের জুটি করে ম্যাচে ফেরার চেষ্টা। তবে ব্যক্তিগত 37 রানে চান্দিমাল আর 26 রানে জয়সূরিয়া ফিরে গেলে মাশরাফি সাকিবরা যেন চেপে ধরেন লঙ্কান ব্যাটসম্যানদের। কিন্তু তখনও উইকেটে ম্যাথিউস পেরেরা থাকায় স্বস্তি মিলছিল না টাইগার সমর্থকদের। এমন সময় কাটার স্পেশালিস্ট মুস্তাফিজের হাতে বল। আক্রমণে এসেই তুলে নিলেন পেরেরার উইকেট। এরপর সিরিওয়ার্দেনে আর ম্যাথিউস ফিরে গেলে বাংলাদেশের জয়টা হয়ে যায় সময়ের ব্যাপার। শেষ দিকে আলামিন ও মুস্তাফিজের দুর্দান্ত লাইন লেংথে আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে আর পেরে ওঠেনি লঙ্কানরা। ফলে টি20 ফরম্যাটে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিশ্চিত হয় টাইগারদের। সাব্বিরের দুর্দান্ত ব্যাটিং, সাকিব মাহমুদুল্লাহর অলরাউন্ড পারফরম্যান্স আর শেষ দিকে বোলারদের নৈপুণ্য, সবকিছু মিলিয়ে জিতেছে বাংলাদেশ। এমন টিম পারফরম্যান্স ধরে রাখতে পারলে পাকিস্তানকে বধ করে এশিয়া কাপের ফাইনালে খেলা সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশের জন্য। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের জয়ে আনন্দ প্রকাশ করেছেন সমর্থকরা। শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ, এমন আশাবাদ ব্যক্ত করেছেন তারা। ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত হবার পর মিরপুরের হোম অব ক্রিকেটের সামনের রাস্তায় নেমে আসে টাইগার সমর্থকরা। ব্যানার ফেস্টুন ও বাংলাদেশের পতাকা নিয়ে আনন্দ উল্লাস করেন তারা। এ সময় টাইগারদের সমর্থনে বের হয় আনন্দ মিছিল। সেই সঙ্গে সামনের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতে এবারের আসরে ফাইনালে খেলবে বাংলাদেশ, এমন আশাবাদ ব্যক্ত করেন ভক্ত সমর্থকরা। বাংলাদেশ আজকে জিতেছে, আমরা অনেক খুশি হয়েছি। বাংলাদেশ ফাইনালে যাবে, আমরা জিতব। আজকের ম্যাচে অনেক ভালো খেলছে, ফিল্ডিং ব্যাটিং সব দিকে ভালো ছিল। সামনে ইনশাআল্লাহ দেখবেন পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশ হারাবে। বাংলাদেশ ব্যাটিং এ যেমন ভালো খেলেছে তেমন বোলিং এও বাংলাদেশের ফিল্ডিং চমৎকার ছিল। আমি মনে করি বাংলাদেশ ফাইনালে খেলবে। এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। দু দলের সংগ্রহে নেই কোনো পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে 5 উইকেটে এবং ইউএই দুটি ম্যাচ হেরেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে দু দলের লড়াই। আইসিসি টি20 র্যাঙ্কিংয়ের এগিয়ে থাকা আফগানিস্তানকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। জয় না পেলেও লঙ্কান ব্যাটসম্যানদের 129 ও বাংলাদেশকে 133 রানে আটকে দিয়ে বোলিং শক্তিমত্তার পরিচয় দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। তাই প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার বিপক্ষে ধুঁকতে থাকা পাকিস্তানের কঠিন পরীক্ষায় ফেলতে পারে আকিব জাভেদের শিষ্যরা। অন্যদিকে ইউএই এর বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের, কিন্তু বল হাতে মোহাম্মদ আমির দাপট দেখালেও নিজেদের ছায়া হয়েছিলেন মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজ। ব্যাট হাতে ছন্দে নেই ব্যাটসম্যানরাও। তাই কাগজে কলমে শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকলে ইউএইর বিপক্ষে সাবধানী পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস। আন্তর্জাতিক টি20তে দু দলের এটিই প্রথম দেখা। বিএসএল এর খবর। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে উন্মোচন করা হয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লিগ বিএসএল এর লোগো। প্রথমবারের মতো আয়োজিত এই লিগ দেশের ফুটবলদের সোনালী অতীত ফিরিয়ে আনবে বলে মনে করছেন আয়োজকরা। আর এই চমৎকার আয়োজনকে স্বাগত জানিয়েছেন ফুটবলাররা। এদিকে আসরের আগেই সব ভেন্যু সংস্কারের কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়। সত্যি
চমৎকার এই গানের কথার মতো আবারও জেগে উঠবে দেশের ফুটবল, স্বপ্নটা সবাই দেখেন। তবে এবার ফুটবলের হারানো গৌরব বাস্তবায়নের পথে নতুন উদ্যোগ নিয়েছে বাফুফে ও কর্পোরেট প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লীগ বিএসএল। বিএসএল এ দেশের 8টি বিভাগীয় শহরের নামে হবে ফ্র্যাঞ্চাইজিগুলো। খেলা হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিক। লিগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে 5 জন করে বিদেশি ফুটবলার খেলতে পারবেন। চমৎকার এই আয়োজনের লোগো উন্মোচনটাও হয়েছে জাঁকজমকভাবে। বিএসএল দেশের ফুটবল জাগরণের নতুন দ্বার উন্মোচন করবে বলেই মনে করেন আয়োজকরা। ইউরোপের কোচের আন্ডারে যখন কন্টিনিউ 2.5 মাস ট্রেনিং এ থাকবে, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আমাদের ছেলেরা আজকে যে অবস্থা আছে তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজির সাথে একটা করে একাডেমি থাকবে এবং একাডেমিতে যেখানে আমাদের প্লেয়ারটা তৈরি হবে। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি তাদের নিজস্ব এলাকায় তারা এটাকে প্রচার করবেন। পুরো লিগকে প্রমোট করার জন্য যা যা করার আন্তর্জাতিক মানের প্রমোশন হবে, এটা আমি বিশ্বাস করি। ঢাকা ও ঢাকার বাইরে চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও রাজশাহীতে হওয়ার কথা আছে বিএসএল এর ম্যাচগুলো। এখনো পুরোপুরি প্রস্তুত নয় আসরের ভেন্যুগুলো, তবে শীঘ্রই ভেন্যু সংস্কারের কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের যে নির্দিষ্ট সময় তার মধ্যে যে ভেন্যু প্রয়োজন সে ভেন্যুগুলি এই খেলার উপযোগী করে সুন্দর করে তৈরি করে দেওয়ার জন্য যা যা করা দরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে। যাদের ঘিরে এই আয়োজন সেই ফুটবলাররাও স্বাগত জানিয়েছেন বিএসএল কে। সবাই চিন্তা করব যে আমাদের কিভাবে ভালো খেলা যায়, ভালো খেললেই আমরা হয়তো ভালো একটা চাহিদা পাবো, বিএসএল এ খেলতে পারবো, বিভিন্ন দেশের প্লেয়ারদের সাথে, বড় বড় প্লেয়ারদের সাথে খেলতে পারবো। এটাই আমাদের ভালো একটা অ্যাচিভ হবে। লোগো উন্মোচন শেষে জমকালো আতশবাজি আর সুরের মূর্ছনায় বিএসএল এর আগমনী বার্তা ছড়িয়ে দেওয়া হয় সবার মাঝে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের সব বধ্যভূমি খুঁজে বের করা গেলে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা ছাড়িয়ে যাবে 30 লাখ। বিশ্বের কাছে পাকিস্তানিদের নৃশংসতার ভয়াবহ চিত্র আরও স্পষ্ট হবে মত গবেষকদের। সংযোগ দেওয়ার 1 বছর পর গ্যাস পাইপলাইন তদারকির কোনো ব্যবস্থা নেই। তিতাস বলছে বিপুল সংখ্যক গ্রাহককে এই সেবা দেওয়া সম্ভব নয়। সচেতনতার তাগিদ বিশেষজ্ঞদের। রাজশাহীর বাঘায় প্রতিবন্ধী কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, টাকার লোভ দেখিয়ে আপোষের চেষ্টা। ধর্ষণের আলামত পাওয়া গেছে।